প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছে শেখ হাসিনা। ভাই, এটা আমার কথা না, আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী না, তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মুখ থেকে শুনে আসে, তারপরে বাকি কথা বলতেছি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। হ্যাঁ, ইউনূস চক্রান্ত করেছে, আমাকে হত্যার চেষ্টা করেছে। এবার আবারও সেনাপ্রধানকে নিয়ে আলোচনা সামনে আসলো। সেনাপ্রধানকে নিয়ে আলোচনা যখন সামনে আসলো তখন প্রশ্ন দুটো সামনে আসলো। ডক্টর ইউনূসের সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে নাকি সেনা শাসনের দিকে যাবে বাংলাদেশ? আমি যখন এই নিউজটি করছি তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি জরুরি বৈঠকে বসেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। কেউ কেউ বলছে যে 2025 সালের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় নিতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, হঠাৎ গভীর রাতে একই ঘোষণা দিল সেনাপ্রধান। দর্শক বন্ধুরা, সেনাপ্রধানের ঘোষণা শুনে এবার কিন্তু অবাক হয়ে গেছে ডাক্তার ইউনূস। দর্শক বন্ধুরা, গভীর রাতে সেনাপ্রধান হঠাৎ ঘোষণা দিল কিছুদিনের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে আসছে। দর্শক বন্ধুরা, এই ঘোষণার পরে কিন্তু এবার চরম বিপদের মুখে পড়েছেন ডাক্তার ইউনূস এবং সকল সমন্বয়করা। দর্শক বন্ধুরা, এবার তাহলে কি হবে ডাক্তার ইউনূস এবং সমন্বয়কদের? দর্শক বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী তাদের নতুন অ্যাকশন শুরু করে দিয়েছেন। দর্শক বন্ধুরা, আজকে আর বেশি বকবক না করে আমরা মূল ভিডিওতে চলে যাব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা স্ক্রিনে থাকা মূল ভিডিওতে আগে দেখে আসি। প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছে শেখ হাসিনা। ভাই, এটা আমার কথা না, আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী না, তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মুখ থেকে শুনে আসে, তারপরে বাকি কথা বলতেছি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। হ্যাঁ, ইউনূস চক্রান্ত করেছে, আমাকে হত্যার চেষ্টা করেছে। আল্লাহ আমাকে প্রত্যেকবার বাঁচায়। গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছে, 76 কেজি বোমা হামলার থেকে বাঁচিয়েছে, গুলির থেকে বাঁচিয়েছে। এবারও ইউনূসের চক্রান্তের হাত থেকে আল্লাহই আমাকে ওখান থেকে বাঁচিয়ে এনেছে। আল্লাহ যখন আমাকে বাঁচায়, আমি বিশ্বাস করি আমাকে দিয়ে আরও কিছু ভালো কাজ করাবে। সেই কাজটা করাবে বলেই আমাদের দুই বোনকে বাঁচিয়ে রেখেছে। এখানে ইউনূস কিছুই করতে পারবে না, বরং তার বিচার হবে বাংলাদেশে। আর ওই যে লুটেরা, জঙ্গি, সন্ত্রাসী এবং তার ওই স্বর্ণকারী যারা এই সমস্ত আমাদের একটা আওয়ামী লীগ নেতাকর্মী সহ গ্রামের পর গ্রাম, জেলা উপজেলায় যেখানে যেখানে তার এজেন্ট আছে, সব জায়গায় আমি জানি। সে টাকা দিয়ে এজেন্ট রাখে, তাদের দিয়ে খোঁজ নেয় এবং তাদের দিয়ে এই ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ড চালায়। আবার কেউ লুকিয়ে থাকলে ধরিয়ে দিলে তারপর পুরস্কারও দেয়। ইউনূসের সেই ব্যবস্থাও আছে, সেটাও আমি জানি। তার চক্রান্ত আমি বহু আগে থেকে সবাইকে বলেছি, বিশ্বাস করেনি। যখন থেকে পদ্মা সেতুর টাকা সে বন্ধ করা হলো তখন থেকে আমি বলেছি। এবং তার দুর্নীতির বিরাট ক্ষতি আমার নিজের কাছেই আছে। আমি সমস্ত ডাউনলোড করে নিয়ে নিয়েছি এবং এখন পড়ে পড়ে আমি দেখি যে কত হাজার কোটি টাকা সে বানিয়েছে বিদেশে। সে কোথায় এত টাকা পেল? 9 কোটি টাকা দিয়ে গুলশানে সে রোড নম্বর 84-তে ফ্ল্যাট কেনে। প্যারিসে তার বিশাল বিলাসবহুল ফ্ল্যাট। শোনা যাচ্ছে, লোকের কাছে শুনেছি 2 বিলিয়ন টাকা নাকি প্যারিসে সে বিনিয়োগ করেছে। ও টাকা বাংলাদেশে কেন বিনিয়োগ করেনি? বাংলাদেশে কেন করেনি? সে টাকা তো বাংলাদেশের গরিবরে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেয়ে সে আজকে শত হাজার কোটি টাকার মালিক। কাজে এর হাত থেকে, জঙ্গি সন্ত্রাসী ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কারণ সে জঙ্গিদের মদত দিয়ে জঙ্গির রাষ্ট্র বানিয়েছে। যে বাংলাদেশ ছিল শান্তির দেশ, উন্নয়নের দেশ, যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের সম্মান পেয়েছিল, সমস্ত সম্মান সে নষ্ট করে দিয়েছে। মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন মুছে দিচ্ছে, বঙ্গবন্ধুর নাম মুছে দিচ্ছে। এই নাম হাজার মুছুক, ওই পাপীদের হাতে এই নাম মুছলে সেই নাম মোছা যাবে না। এটা আছে বাংলাদেশের মানুষের হৃদয়, থাকবে চিরদিন। কিন্তু আল্লাহ নিশ্চয় একদিন দিন দেবে ওই খুনি ইউনূস এবং তার যারা দোসর আছে, তার ওই সন্ত্রাসী গ্যাং, তার ওই সমন্বয়কারী থেকে শুরু করে উপদেষ্টা থেকে শুরু করে যারা যারা তার মদতদারকারী, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আর সেই বিচার আমরা করবই, বাংলাদেশের জনগণ করবে, এ বিশ্বাস আমার আছে। কাজে সে আত্মবিশ্বাস নিয়ে এখন থেকে আমাদের নেতাগুলি যে যেখানে আছেন, কে কি করলো না করলো ওটা দেখার দরকার নাই। এখন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির পিতা যেমন 7ই মার্চের ভাষণ বলছে, যার যা কিছু আছে তাই নিয়ে। হ্যাঁ, এখানে আমি বলবো যে যার যা আছে যতটুকু তাই নিয়ে সকলে, আমার কৃষক, শ্রমিক, আমাদের মেহনতি মানুষ, তাদের পাশে দাঁড়াতে হবে। কারণ প্রত্যেকে আজকে কষ্টে পাচ্ছে। আওয়ামী লীগের আমলে এই কষ্টটা তাদের ছিল না। কোভিডের সময় ওই গার্মেন্টস শ্রমিকদের মজুরি আমি নিজে সরাসরি দিয়েছি। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করছে, যে দলই করুক। ব্যবসায়ী ব্যবসা চালাতে পারে তার জন্য মাত্র 4% সুদে তাকে আমরা ঋণ দিয়েছিলাম, বাকি 5% আমি ভর্তুকি দিতাম।
বয়স্ক বিধবা থেকে শুরু করে প্রতিবন্ধী সবাইকে আমি এমনকি স্কুলে যে বাচ্চা যায় মার নামে আমি বৃত্তি উপবৃত্তি দিতাম, সমস্ত টাকা আমার বাজেটে ছিল। আচ্ছা, শুনলেন তো আপনারা। তো সেখানে আপনার শেখ হাসিনার যে বক্তব্য ভাই, কোনোটা কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন না। দেখেন, তিনি সংবিধানের কথা বলছে, তিনি পুলিশ গণহত্যার কথা বলছে, এবং সর্বশেষ যে কথাটা বা গুরুত্বপূর্ণ কথাটা, ডক্টর ইউনূস তিনি ভাই আমাদের বাংলাদেশের যে এত সুদের ব্যবসা, তাই না, এটা বা এত অর্থনীতি এটা সেটা করতেছে, এই সমস্ত কিন্তু শেখ হাসিনার হাতেই দেওয়া। বা এই যে তিনি একটা কর ফাঁকি দিলেন বা শ্রমিকদের টাকা মেরে খেলেন, এই যে একটা শ্রমিক মামলা, কিংবা শেখ হাসিনা বা তার নেতাকর্মীদের উপরে যে পরিমাণ হত্যাকাণ্ড বা মামলা চালাইছে, বা পুলিশ গণহত্যা, বা শেখ হাসিনা তিনি নিজে বলছে তার নিজের নামে 288 মামলা দেওয়া হয়েছে, এবং শেখ হাসিনার যে নেতাকর্মী আছে তাদের উপরেও আপনার প্রায় 4 থেকে 5 লাখ মানুষের উপরে মামলা দেওয়া হয়েছে। মানে এত মামলা পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো হয় নাই। শেখ হাসিনা তিনি এভাবে কথা বলতেছে। অন্যদিকে শেখ হাসিনা তিনি যে বলল যে তিনি এখন পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী, কথাটা কতটুকু যৌক্তিক, আসলে এই বিষয়ে কথা বলি। সবার আগে আপনি যদি শেখ হাসিনার কথাটা ধরেন, অনেকেই তাকে মানে মানসিক ভাবে অসুস্থ বলতে পারেন। তবে আমি বলতে চাই ভাই, যারা নাকি তাকে মানসিক ভাবে অসুস্থতা বলবেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা। আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? আচ্ছা, এই সরকার কোন সংবিধান মেনে হয়েছে, কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে হয়েছে? ভাই, সহজ সমীকরণ একটা প্রশ্ন। কেমন? দ্বিতীয়ত হচ্ছে, এই অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় 7 থেকে 8 মাস হয়ে যায়, তাই না? আচ্ছা, এর ভিতরে তারা কি আমাদের বাংলাদেশের সংবিধান কিঞ্চিত পরিমাণ পরিবর্তন করছে? বলেন তো। সংবিধান আগের মতোই আছে। মানে শেখ হাসিনার করে যাওয়া বা আপনার আমাদের মুক্তিযুদ্ধকে ঘিরে বা আমাদের স্বাধীনতাকে ঘিরে বা বাংলাদেশ ইতিহাসকে ঘিরে যে সংবিধান বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া আছে এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও সেটাই আছে। কিঞ্চিত পরিমাণ কি পরিবর্তন হয়েছে? হয় নাই তো। তাহলে শেখ হাসিনা যে কথাটা বলছে যে তিনি বাংলাদেশের এখন পর্যন্ত প্রধানমন্ত্রী, কথাটা কিন্তু ভাই অযৌক্তিক নয়, কথাটা আপনি ফেলে দিতে পারবেন না। এখন ফুল যে শেখ হাসিনার বক্তব্যটা, সেটা ভাই দীর্ঘমেয়াদী একটা বক্তব্য। কেমন? আমি সেই বক্তব্য থেকে আপনাদেরকে ছোট্ট একটা অংশ শোনাইছি বা আপনাদের সামনে দেখাইলাম। এখন শেখ হাসিনার যে ফুল বক্তব্যটা, সেই বক্তব্যটা হচ্ছে আপনার যে বাংলাদেশে আমি দ্রুত সাবেক নয়, আমি প্রধানমন্ত্রী হয়েই ফিরতেছি, একটু ওয়েট করো। এবং বাংলাদেশে আমাদের নেতাকর্মীদের উপরে কিংবা সাধারণ জনগণদের উপরে যারা নাকি হত্যাকাণ্ড, পুলিশ গণহত্যাকাণ্ড, তারপর হচ্ছে এই যে আপনার মৌলবাদী গোষ্ঠীরা, তারপরে হচ্ছে আপনার কি বলে সমন্বয়কারীরা বা ডক্টর ইউনূস, তার নামে যত নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি। দর্শক বন্ধুরা, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পর থেকে কিন্তু বিএনপির একটি দাবি তারা স্থির রেখেছেন, যে এই দাবিটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ দিতে বলছেন। দর্শক বন্ধুরা, নির্বাচনের রোডম্যাপ দিতে বলে কিন্তু বিভিন্ন রকম বিভ্রান্তিকর, বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে টলের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলটি। নির্বাচিত সুনির্দিষ্ট রোডম্যাপের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরের চিকিৎসা শেষে দেশে ফেরার পরপরই সাক্ষাতের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরতা এবং গণহত্যার ঘটনায় তীব্র নিন্দা এবং ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপি। দ্রুত এই নৃশংসতা বন্ধের দাবি জানিয়েছেন এই দলটি। একই সঙ্গে হামলা এবং গণহত্যার প্রতিবাদে দলীয়ভাবে খুবই শীঘ্রই ঢাকায় বড় ধরনের বিক্ষোভ করবে দলটি। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। এতে চলমান পরিস্থিতি সহ রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। ঈদ উল ফিতরের পর থেকে বৈঠক দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণের প্রথম বৈঠক। সূত্র মতে এই কয়েক মাস ধরে বিএনপি নিজেরা সুনির্দিষ্ট রোডম্যাপের জন্য যে দাবি জানিয়ে আসছিল, এই ব্যাপারে একটি স্পষ্ট পথ নির্দেশনা পেতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন বিএনপি। সাক্ষাতের পর দলটি নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে দলীয় পরবর্তী করণীয় নির্ধারণ করবে। সেক্ষেত্রে 2-1টি কর্মসূচি নিয়ে মাঠে দেখা যেতে পারে এই দলটিকে। বৈঠকে বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে দেখা যাবে। বিএনপি 23 মার্চ ঐক্যবদ্ধ কমিশনের কাছে 5টি সংস্কার কমিশনের উপর দলীয় মতামত জমা দিয়েছে। সংস্কারের পক্ষে দলটির মতামত রয়েছে। সংস্কার ইস্যুতে তারা যে সহযোগিতা করেছে
তাই সে বিষয়ে দলটি তাদের অবস্থান বারবার ব্যক্ত করেছেন। বিএনপি মনে করেন সরকারের উচিত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সরকারগুলো দ্রুত সম্পন্ন করা এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা। স্থায়ী কমিটির বৈঠকে এই আলোচনাটি করা হয়। বিএনপি মনে করে নির্বাচন কেন্দ্রিক যত সংস্কার রয়েছে সেগুলো সরকার একটা আয় আর অধ্যাদেশের মধ্যে করতে পারে, আর বাকি সংস্কারগুলো একটি রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে পরবর্তী নির্বাচন সংসদ করবে। তবে সরকারের তরফ থেকে নির্বাচনের যে বিষয়ে সময়সীমার কথা বলা হয়েছে সে ব্যাপারে দলটি এখন পর্যন্ত আশ্বস্ত নয়। তাদের মধ্যে নির্বাচিত প্রবর্তিত করে নানা শঙ্কা রয়ে গেছে। সরকারের তরফ থেকে সর্বশেষ বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি মনে করেন এটি সুনির্দিষ্ট রোডম্যাপ নয়, কারণ নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে একের পর এক কথা বলা হচ্ছে। ফলে নির্বাচন নিয়ে সরকার আসলে কি ভাবছে কিংবা তাদের অবস্থান কি সেটা সুস্পষ্টভাবে জানতে খুবই শীঘ্রই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক বন্ধুরা, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পর থেকে কিন্তু বিএনপির একটি দাবি ছিল যে সর্বপ্রথম যে বিএনপি দাবিটি ছিল নির্বাচনের রোডম্যাপ নিয়ে কিন্তু এবার প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে নিয়ে বৈঠকে বসছেন হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।